গ্যাস সংকটে স্বস্তির আভাস, ধীরে ধীরে বাড়ছে সরবরাহ, স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল ও বাসাবাড়ির কার্যক্রম। 6 মাসে যুক্তরাষ্ট্রে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি, বেড়েছে প্রতিযোগিতা, নতুন কৌশল ও ক্রেতার আস্থা ধরে রাখার তাগিদ সংশ্লিষ্টদের। এবং সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ সহ সবজির বাজারে স্বস্তি ফিরলেও চড়া ডিম, মুরগি ও মাছের দাম, মূল্য নিয়ন্ত্রণে তদারকি জোরদারের দাবি ক্রেতাদের। আমন্ত্রণ চ্যানেলের সন্ধ্যার কথায়, সাথে আছি আমি আশরাফুন নাহার মালা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গ্যাস সংকটে স্বস্তির আভাস মিলেছে। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ এখনও অনেক কম। ফলে শিল্প, আবাসিক ও সিএনজিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলেও ভোগান্তি কমেনি, পাশাপাশি হচ্ছে লোডশেডিংও। বিস্তারিত আরকে রেজার প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মাহমুদুল আজিজ। কয়েক সপ্তাহ ধরে চলা গ্যাস সংকটের মূল কারণ ছিল মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি। সেই ত্রুটি মেরামতের পর একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে 28 কোটি ঘনফুট গ্যাস। এতে সরবরাহ কিছুটা বাড়লেও দেশের মোট চাহিদার তুলনায় এখনও বড় ঘাটতি রয়ে গেছে। ফলে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় চাপ পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপর্যস্ত শিল্প খাত। কোথাও উৎপাদন কমেছে, কোথাও বন্ধ রয়েছে কারখানা। আবাসিকে রান্নায় ভোগান্তি, সিএনজি স্টেশনেও দীর্ঘ সারি। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় দেশ জুড়ে, বিশেষ করে রাজধানীর বাইরে লোডশেডিং বেড়েছে। 8-10 দিন পর থেকে গ্যাস পাইতেছি, এই 100-150 প্রেসার যেমন হোক এইরকম থাকলেও আমাদের চলে। 10 থেকে 15 দিন আমরা মনে করেন গ্যাসের সংকট পাইছি। 3 ঘন্টা 3.5 ঘন্টা করে থাকা লাগছে। আজকে 2 দিন হলো আমরা মনে করেন 5 মিনিটের সময় লাগতেছে না। গত 2 দিন থেকে একটু মোটামুটি সব জায়গায় সিরিয়াল কম, মানে আইতেছি, গ্যাস পাইতেছি, আগের থেকে অনেকটাই আর কি ভালো লাগতেছে। এরকম যদি সব সময় থাকতো মানে আমগোর জন্য আর কি ভালো হইতো। আগে 4-5 ঘন্টা 6 ঘন্টা, কোনোদিন দেখা গেল রাত্র 3টার সময় উঠে যাইতাম গ্যাস আনতে। কষ্ট ছিল, কিছুটা লাঘব হয়েছে, কিছুটা নিয়ন্ত্রণে আসছে বলে মনে হচ্ছে। সংকট মোকাবেলায় সরকার নিয়েছে নানা উদ্যোগ। অতিরিক্ত ডিজেল সরবরাহে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। এসেছে নতুন এলএনজি কার্গো। পেট্রোবাংলার আশা, দ্বিতীয় বয়লার চালু হলে জাতীয় গ্রিডে আরও প্রায় 30 কোটি ঘনফুট গ্যাস যোগ হবে। গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? রাজ্য গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিকে যায় নাই। এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না অবস্থা, গোটা ইকোনমিটাকে সেভাবে তৈরি করেছিল। আপনার এনিওয়্যার আপনি যাবেন, ইলেকট্রিসিটি আপনার সবাই জানেন বিদ্যুতের ক্ষেত্রে কি হয়েছে। এই সমস্ত আপনার ওই কুইক রেন্টাল পাওয়ার হাউস নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এখন সে বিদ্যুৎ নিয়ে আমাদের সমস্যা পড়তে হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এলএনজি টার্মিনাল সচল হলে তাৎক্ষণিক সংকট কমবে, কিন্তু দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধান, বিকল্প জ্বালানির ব্যবহার ও অবকাঠামো উন্নয়নে জোর দিতে হবে। আরকে রেজা, চ্যানেল এস, ঢাকা। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি 5.75% কমে দাঁড়িয়েছে 400 কোটি 78 লাখ ডলারে। রপ্তানিতে এই ধাক্কার পরও মার্কিন বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের তথ্য অনুযায়ী একই সময়ে যুক্তরাষ্ট্রে মোট পোশাক আমদানিও কমেছে 8.04%। যদিও বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় রপ্তানি বেড়েছে, যা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন শুল্ক নীতি ও বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার প্রভাবে রপ্তানি কমেছে। এছাড়া প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন কৌশল, মূল্য প্রতিযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখার উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। রাজধানী ঢাকা সহ সারা দেশের কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম, মুরগি ও মাছের দর। গত 3 দিনে বেনাপোল দিয়ে প্রায় 65 টন কাঁচামরিচ আমদানি হওয়ায় দাম কমে প্রতি কেজি 180 থেকে 200 টাকায় নেমেছে। এছাড়া বাজারে অধিকাংশ সবজির দাম কিছুটা কমলেও বেগুন ও টমেটোর দাম এখনও চড়া। অন্যদিকে সরবরাহ ঘাটতির অজুহাতে ফার্মের ডিমের দাম ডজনে 10 থেকে 15 টাকা বেড়ে 150 থেকে 155 টাকায় ঠেকেছে।
একই সঙ্গে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায় এবং লেয়ার মুরগি কেজি পৌঁছেছে 380 টাকায়। তাছাড়া চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন ও আদার দাম এখনও সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছায়নি। একই সঙ্গে চাষের মাছ কেজি প্রতি 20 থেকে 30 টাকা বাড়ায় অস্বস্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা। মাছের দাম বাড়ছে তো এর জন্য কাস্টমার কম। আগে যে 2 কেজি নিতে হয় না 1 কেজি নেয়, কারণ মাছের দাম বাড়ছে তার জন্য। একটু চড়া 1 কেজি ইলিশ মাছ 2500 টাকা কেজি, আর হাফ কেজি হলে 1800 টাকা কেজি। এই যে আড্ডি দেন না ভাই, আড্ডি ফালাইয়া কাস্টমারের বলতে দেন, কাস্টমার বিষ আনেন আমার দোকানে। আর দেন অন্য দোকানে বসে হয়েছে, দেন বসে হয়েছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ডিমের দাম ডজনে 25 টাকা করে বাড়ছে। আগের তুলনা থেকে এখন ডিমের দাম 150 টাকা ডজন চলতেছে, 370 টাকা কেস চলতেছে। থেকে কিছুটা বাড়ছে, আর মানুষ আমাদের সেলও কম, মানুষ আগের মতো বাজার করে না। পেঁয়াজ প্রতি কেজি 10 টাকা করে বাড়ছে, আলু 10 টাকা করে বাড়ছে। এখন কাস্টমার বাজারে অনেক কম আসে। বেচা কিনা সেরকম একটা না, বন্দর বাজার তো এর লেগে একটু ড্যাম আর কি। গত সপ্তাহের তুলনায় আজকে একটু মাছের দাম আমদানিও কম এবং মাছ তুলনামূলক মাছ বাজারে সেরকম কোনো মাছ নাই। 300 টাকা, কই মাছ 180 টাকা, তেলাপিয়া 180, পাঙ্গাস 190। এখন ভারত থেকে প্রচুর পরিমাণে কাঁচা ঝাল আমদানি হচ্ছে, এই জন্য 200 টাকা করে পাওয়া যাচ্ছে। তো 200 টাকা কেনাটা আমাদের অনেকের জন্য অনেক বার্ডেন আর কি। 1 কেজি 180 টাকা, গত কয়েকদিন আগেও কিন্তু 400 টাকা দাম ছিল। তা আমরা এই মাত্র শুনলাম যে ভারত থেকে নাকি কাঁচা ঝাল আমদানি হচ্ছে। 300 টাকার উপরে আপনার ঝালের দাম হয়ে গেছিল, এখন একটু কমছে। আজকে বাজারে 200 টাকা করে আপনার ঝালের কেজি পড়ছে। ইন্ডিয়াতে আমদানি হলে আপনার কাছে কাঁচামালের দাম কমে, কিন্তু আমদানি যখন না হয় তখন বাংলাদেশে সংকট দেখা যায় এবং কাঁচা ঝালের দাম বেড়ে যায়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে ঘিরে গড়ে ওঠা পর্যটন নগরী এবার পা রাখতে যাচ্ছে সিটি কর্পোরেশনে। নাগরিকদের প্রত্যাশা এটি শুধু প্রশাসনিক মর্যাদা নয়, বরং আধুনিক, পরিকল্পিত, পরিচ্ছন্ন এবং আন্তর্জাতিক মানের একটি নগরী হিসেবে গড়ে উঠুক। বিস্তারিত কক্সবাজার ব্যুরো চিফ আয়াসরনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। প্রতি বছর দেশ বিদেশের লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকে এই জনপদ। পর্যটনের বিস্তারের সাথে নগর সেবায় চাহিদাও বেড়েছে বহুগুণ। সেই বাস্তবতায় কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে নতুন আশা। কক্সবাজার পৌরসভায় যাতে সিটি কর্পোরেশন হলে যে পর্যটন সেক্টর বলেন, যে আমাদের বিভিন্ন সেক্টর থেকে কিন্তু এই যে বিভিন্ন উন্নয়নের দিক বাড়বে। এই কক্সবাজারের মধ্যে একটা যে সিটি কর্পোরেশন হবে, এটা যদি হয় তাহলে আমাদের এই কক্সবাজারের মধ্যে অনেকটা উন্নত হবে। সিটি কর্পোরেশন আর বাড়াবাড়িব, তারপর প্রশাসনও বাড়লে টুরিস্ট নিরাপত্তা আইব। নাগরিকদের প্রত্যাশা সিটি কর্পোরেশন হওয়ার সুফল যেন দৃশ্যমান হয়। আধুনিক সড়ক, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানির সুব্যবস্থা সহ কক্সবাজার যেন হয়ে ওঠে আন্তর্জাতিক মানের এক পর্যটন নগরী। বাংলাদেশের নয়, বিশ্বের কাছে এই পরিকল্পিত নগরীর সাথে সাথে কক্সবাজারের পর্যটন শিল্প আরো বিকাশ হবে। এখান থেকেই সরকারের একটি বিশাল অঙ্কের যে রাজস্ব এখান থেকে আদায় হবে। পরিকল্পিতভাবে যাতে সিটি কর্পোরেশন করে এবং যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কাছে আমার দাবি থাকবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে যাতে কক্সবাজারকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়। আমি মনে করি পরিবেশ ঠিক না থাকলে আসলে পর্যটনের কোনো মূল্যায়ন নেই। তো সেই স্বাভাবিকভাবে আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে, পর্যটন উন্নয়ন করতে হবে এবং সাথে সাথে আমাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হয় তাহলে আমাদের কক্সবাজারের নাগরিকরা তাদের যে নাগরিক সুবিধা রয়েছে সেটা আরো বৃদ্ধি হবে। বিশেষজ্ঞদের মতে কক্সবাজারের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমুদ্র সৈকত, পাহাড়, বনভূমি এবং জীববৈচিত্র্য রক্ষা করে টেকসই উন্নয়নের পথেই এগোতে হবে। বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করতে গিয়ে পরিবেশের দিকে কিভাবে অধিকতর গুরুত্ব দিয়ে করা যায় এই বিষয়টা নিয়ে ওনারা বেশ ভালো ধারণা রাখেন। তো আমরা মনে করি প্রথম অবস্থায় এই জিনিসগুলো, এই চ্যালেঞ্জগুলো ওনারা ভালোভাবে মোকাবেলা করবেন। তবে সব
জিনিসগুলো একই আমব্রেলার আন্ডারে যদি সব সংস্থাগুলো সমন্বয় করে যদি একটা বড় মহাপরিকল্পনা করেন, এই মহাপরিকল্পনার অধীনে ইনশাআল্লাহ কক্সবাজার সিটি কর্পোরেশন এগিয়ে যাবে বলে আমি আশা করি। ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলে দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে কক্সবাজারের অবস্থান আরও শক্তিশালী হবে। কক্সবাজারে আপনি একজন জেলা জজ আপনার অনেকগুলো মামলা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তখন যখন সিটি কর্পোরেশন হবে তখন দেখবেন যে একজন মহানগর দায়রা জজ হবেন আর একজন কক্সবাজার জেলাও দায়রা জজ হবে। অনুরূপভাবে আমাদের বিচার ব্যবস্থাও সেভাবে ডেভেলপ করবে, তাহলে দুইটা বিচার ব্যবস্থা এখানে গড়ে উঠবে। একটা উঠবে মহানগর বিচার ব্যবস্থা যেটা সিটি কর্পোরেশনের ভিতরে, আর একটা হবে জেলা পর্যায়ে। কক্সবাজার পৌরসভাকে যদি আমরা সিটি কর্পোরেশনের আওতায় এনে গেজেট প্রকাশ করে কক্সবাজার পৌরসভাকে যদি সিটি কর্পোরেশন করা যায়, তাহলে পর্যায়ক্রমে বাকিগুলো আমাদের পৌরসভার সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা সম্ভব। রাস্তাঘাটের অবকাঠামো সুন্দর হবে, শহরটা সুন্দর হবে, ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে এবং সুপেয় পানি পাবে আমাদের এরা শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আসবে, এতে নাগরিক সুবিধা বেড়ে যাবে। সমুদ্রের শহর কক্সবাজারের সামনে এখন নতুন এক দিগন্ত। বিশ্বমানের পর্যটন ব্যবস্থার মধ্য দিয়ে কক্সবাজারকে সত্যিকারের এক আধুনিক, পরিচ্ছন্ন ও টেকসই উপকূলীয় নগরীতে পরিণত করার প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা। চ্যানেল এস নিউজ ডেস্ক। রাস্তায় নেমে চাপ সৃষ্টি বা মব তৈরির সংস্কৃতি দুর্বল করে গণতন্ত্রকে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় শুধু নির্বাচন নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক চর্চা, সহনশীলতা এবং শক্তিশালী প্রতিষ্ঠান। আজ রাজধানীর তেজগাঁওয়ে এক সেমিনারে মির্জা ফখরুল অভিযোগ করেন, গত 15 বছরে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে ব্যর্থ আখ্যা দেওয়ায় গণতান্ত্রিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটি। একই সঙ্গে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের নিরপেক্ষভাবে সত্য প্রকাশে সাহসী হওয়ার আহ্বান জানান তিনি। মোটা কথা আমি যেটা বুঝি যে গণতন্ত্র মানে হচ্ছে যে একটা দেশের মানুষ যেভাবে, বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চাইবে সেইভাবে দেশটাকে পরিচালনা করা। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের উপর সরকারের পক্ষ থেকে অতীতের মতো কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার কার্যকর নীতিমালার মাধ্যমে একটি স্বাধীন ও টেকসই পরিবেশ গড়ে তুলতে চায় বলে জানিয়ে তিনি বলেন, সেই পরিবেশে মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও সরকারের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্য প্রবাহের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মের গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক তথ্য ও অপতথ্যের লড়াই। আপনারা যে আলোচনা করছেন এই আলোচনাটা এতই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সোহেল ভাইও বলছেন যে আসলে কি একটা টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেই কি একটা গণমাধ্যম আমরা পাবো, স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম, নাকি আসলে একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার প্রক্রিয়ার মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হতে পারে? এটা খুব পরিষ্কার যদি আমাদের ধারণার মধ্যে, চিন্তার মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় যে আমাদের সমস্ত চাওয়া পাওয়া, প্রত্যাশা এবং বিতর্কগুলিকে আমরা অনেক বেশি প্রোডাক্টিভ করতে পারবো। দেশের গণমাধ্যম এখনও পুরোপুরি স্বাধীন নয় মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার সহ যে কোনো বিষয়ে গণমাধ্যমকে নির্ভয়ে সত্য তুলে ধরতে হবে। পাশাপাশি তিনি রাজনৈতিক সহিংসতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং সরকারের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন
জনগণই করবে। বিদ্যুৎ খাতে ভোগান্তি ও অতিরিক্ত বিলের অভিযোগের কার্যকর সমাধানেরও আহ্বান জানান তিনি। এছাড়া আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আইনগতভাবে অভিযুক্তদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বলেছেন গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। এই সময়ের ভিতরে গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। আবার এই মাসেই আবার 1 ধাপ বাড়ানো হয়েছে এবং এটা বলা হয়েছে, আপনারা খেয়াল করেছেন যে এটা আগস্ট মাসের জন্য। তার মানে সেপ্টেম্বর আবার অপেক্ষা করতেছে, আবার বাড়বে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত এবং এসব অপরাধের জন্য অনুতপ্ত নয় এমন ব্যক্তিদের রাজনীতি বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যাকারীদের এদেশের রাজনীতি করার সুযোগ আর নেই। তারা বিদেশ থেকে বিভিন্ন সময়ে বক্তব্য দিতে পারে, তবে এসব বিষয়ে সরকার বা দেশের মানুষ আর গুরুত্ব দিচ্ছে না। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প 1-এর উদ্বোধন করেন। এ সময় তিনি কক্সবাজারকে একটি পরিকল্পিত, পরিবেশ বান্ধব ও বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৩,২৬৬ টাকা কমিয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে 2,29,664 টাকা, যা আজ সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত 99 বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। নতুন নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। থাইল্যান্ডের নন্থাবুরি প্রদেশের দেবসিরিন নন্থাবুরি স্কুলে 9ম শ্রেণীর এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে 3 জন শিক্ষক ও 3 জন শিক্ষার্থী সহ মোট 6 জন নিহত এবং অন্তত 15 জন আহত হয়েছেন। পরবর্তীতে হামলাকারী নিজে আত্মহত্যা করলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় 7-এ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। বেগুনি রঙের শারীরিক শিক্ষার পোশাক পরা ওই বন্দুকধারী স্কুল চত্বরে একের পর এক গুলি চালায় এবং পরে ভবনের 3 তলায় নিজের গুলিতে প্রাণ হারায় সে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এবং বিশৃঙ্খলা এড়াতে সামাজিক মাধ্যমে লাইভ প্রচার বন্ধ রাখা ও এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পুলিশ বর্তমানে মর্মান্তিক এই হামলার কারণ অনুসন্ধান করছে। 2026 নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী 28 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটের এই আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে নিয়ে বি গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। নিগার সুলতানা জ্যোতির দল প্রথমে ম্যাচ খেলবে 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর 6 সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার এবং 8 সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অন্যদিকে এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং ও চীন। বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে 5 সেপ্টেম্বর। 2 গ্রুপের শীর্ষ 2 দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল হবে 10 ও 11 সেপ্টেম্বর এবং শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে 13 সেপ্টেম্বর। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গ্যাস সংকটে স্বস্তির আভাস, ধীরে ধীরে বাড়ছে সরবরাহ, স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল ও বাসাবাড়ির কার্যক্রম।
6 মাসে যুক্তরাষ্ট্রে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি, বেড়েছে প্রতিযোগিতা, নতুন কৌশল ও ক্রেতার আস্থা ধরে রাখার তাগিদ সংশ্লিষ্টদের। সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ সহ সবজির বাজারে স্বস্তি ফিরলেও চড়া ডিম, মুরগি ও মাছের দাম, মূল্য নিয়ন্ত্রণে তদারকি জোরদারের দাবি ক্রেতাদের। থাইল্যান্ডে স্কুল চত্বরে বন্দুক হামলা, শিক্ষক শিক্ষার্থী সহ নিহত 7, আহত 15, কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। এবং নারী এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা, আরব আমিরাত, ইন্দোনেশিয়া। 31 আগস্ট দুবাইয়ে প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানার দল। এই ছিল চ্যানেল এস সুন্দর কথাই। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।